লতিফ সিদ্দিকীকে অপসারণের প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রক্রিয়া চলছে। তবে কবে বা কখন প্রজ্ঞাপন প্রকাশ করা হবে তা জানাননি মন্ত্রিপরিষদ সচিব। নীলাদ্রি শেখরের রিপোর্ট। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে হজ এবং তাবলিগ নিয়ে কটূক্তি করে দেশে বিদেশে সমালোচনায় পড়েন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এ বক্তব্যের পর বিভিন্ন মহল থেকে তার শাস্তি এবং মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি ওঠে। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে স্পষ্ট জানিয়ে দেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভায় রাখা হবে না। এখন বাকি কাগজপত্রের আনুষ্ঠানিকতা। সরকারি ছুটির দিনে সচিবালয়ে এসে মন্ত্রিপরিষদ সচিব জানালেন, লতিফ সিদ্দিকীর অপসারণের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে। মহামান্য রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে এটি অনুমোদন করার পরে ক্যাবিনেট ডিভিশন থেকে আমরা প্রজ্ঞাপন জারি করব। এইটুকুই কথা, এর চেয়ে বেশি কিছু বলা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। মূল বিষয় হচ্ছে একটি সিদ্ধান্তের বিষয়। সেই সিদ্ধান্তটা মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন, আপনারা জেনেছেন। প্রজ্ঞাপন অপেক্ষা করুন। লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হচ্ছে নাকি তিনি পদত্যাগ করছেন, সে ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব যেমন কিছু জানাননি, তেমনি স্পষ্ট করেননি কখন বা কবে এই প্রজ্ঞাপন জারি করা হবে। এটা নির্দিষ্টভাবে জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে প্রজ্ঞাপন জারি হওয়ার জন্য। প্রজ্ঞাপন যখন জারি হবে সেখানে বলা থাকবে যে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রক্রিয়া চলমান থাকার পাশাপাশি দল থেকেও লতিফ সিদ্দিকীকে সরানো হতে পারে। দেশে এসব প্রক্রিয়ার মাঝে এখনো বিদেশে অবস্থান করছেন লতিফ সিদ্দিকী। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। হজ ও তাবলিগ নিয়ে লতিফ সিদ্দিকী বিতর্কিত বক্তব্য দেওয়ায় পরিবারের সদস্য হিসেবে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তার ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী। তিনি ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীকে তার বক্তব্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী তার বড় ভাই সম্পর্কে বলেন, লতিফ সিদ্দিকী যে বক্তব্য দিয়েছেন তাতে জাতি ও মুসলিম সম্প্রদায় মর্মাহত। কাদের সিদ্দিকী বলেন, লতিফ সিদ্দিকীর ওই ন্যাক্কারজনক আপত্তিকর বক্তব্য শুধু তার একার হতে পারে না, ভোটারবিহীন জবরদখলকারী অনির্বাচিত আওয়ামী লীগ সরকারেরও। আমার বড় ভাইকে আপনি হেদায়েত করুন, হেদায়েত করুন। দেশের মানুষের অনুভূতিতে যে আঘাত লেগেছে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আমার বড় ভাই হিসেবে যদি তিনি ক্ষমা প্রার্থনা না করেন, তিনি যদি অটল থাকেন, তার আইনানুগ বিচার হবে, যা হবার তাই হবে। কিন্তু পরিবারের সদস্য হিসাবে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য এখানে এসেছি। লতিফ সিদ্দিকীর বক্তব্যের জন্য প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নিয়ে তাকে দেশে এনে বিচারের দাবি করেছে বিএনপি। বিএনপি নেতারা বলেছেন, লতিফ সিদ্দিকীর বক্তব্যের দায়ভার মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রীকে নিতে হবে। রাহুল রায় রিপোর্ট। নিউ ইয়র্কে হজ এবং তাবলিগ নিয়ে বক্তব্যের পরপরই তুমুল সমালোচনার মধ্যে পড়েন লতিফ সিদ্দিকী। ঈদুল আজহার পরপর আবার এ নিয়ে শুরু হয়েছে প্রতিবাদ। জাতীয় প্রেস ক্লাবে এই বক্তব্যের প্রতিবাদে এক মানববন্ধনে লতিফ সিদ্দিকীর তীব্র সমালোচনা করেন বিএনপি নেতারা। আমরা মনে করি ইন্টারপোলের মাধ্যমে তো বাংলাদেশে বহুল অপরাধী যারা মারা গেছে তাদেরকে আনা হয়, কেন মাননীয় মন্ত্রী লতিফ সিদ্দিকীকে তার মাধ্যমে এনে সুবিচার করা হবে না, জাতি এটা জানতে চায়। এ বক্তব্য লতিফ সিদ্দিকীর একান্তই ব্যক্তিগত। সরকার দলীয় নেতাদের এমন বক্তব্যেরও বিরোধিতা করেন বিএনপি নেতারা। তার সমস্ত বক্তব্য সব দায়িত্ব সব দায়িত্ব পুরা ক্যাবিনেটকে বহন করতে হয়। এইটা হলো নিয়ম এবং আইন। 99% মুসলমানের সেই অনুভূতির প্রতি আব্দুল লতিফ সিদ্দিকীকে আঘাত করেছে, সাথে সাথে তাকে এনে আইনের আওতায় এনে কারাগারে রাখা উচিত ছিল বলে আমি মনে করি। নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, এক ব্যক্তির নির্দেশে দেশ চলছে। অবিলম্বে সরকারের পদত্যাগও দাবি করেন তিনি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ভূখণ্ডের সমপরিমাণ সমুদ্র এলাকা ও এর সম্পদের উপর দাবি প্রতিষ্ঠিত হওয়ায় এই সম্পদ আহরণ ও সমুদ্র এলাকার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পরিকল্পনা করেছে সরকার। চট্টগ্রামের নেভাল বার্থে বানৌজা ওসমানের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, নৌবাহিনীর জাহাজগুলোকে কাজে লাগিয়ে বিশাল সমুদ্র এলাকার সম্পদের সংরক্ষণ, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর সদস্যদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আলী আসগরের তোলা ছবিতে রিপোর্ট করছেন তারিকুল ইসলাম আসম।
চট্টগ্রামের নেভাল বার্থে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ওসমানের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠান। 25 বছর আগে 1989 সালের 4 নভেম্বর যুদ্ধজাহাজ ওসমান প্রথম মিসাইল ফ্রিগেট হিসেবে সংযোজিত হয়। এই জাহাজটি গত 4 বছর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থেকে 430 কোটি টাকার বেশি আয় করেছে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, নৌবাহিনীকে একটি আধুনিক, দক্ষ ও ভারসাম্যপূর্ণ ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে 2012 সালে মিয়ানমারের সাথে এবং এবছরই ভারতের সাথে শান্তিপূর্ণভাবে সমুদ্র সীমা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের ভূখণ্ডের প্রায় সমপরিমাণ সমুদ্র এলাকা এবং এই সম্পদের উপর দেশের দাবি প্রতিষ্ঠিত হয়েছে। এই সম্পদ আহরণ এবং আর্থসামাজিক উন্নয়নের কাজে লাগানো, সমুদ্র এলাকার সর্বোত্তম ব্যবহার, নানা ধরনের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। সম্পদ আহরণ, নিরাপদ বাণিজ্য নিশ্চিতে, সমুদ্র এলাকার অনুকূল পরিস্থিতি নিশ্চিত ও নিরাপত্তা বিধান একান্তভাবে অপরিহার্য। এই লক্ষ্যে নৌবাহিনীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। দেশে যুদ্ধজাহাজ তৈরির উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের প্রকল্প বিদেশের উপর নির্ভরশীলতা কমিয়ে আনবে। বিভিন্ন যে কর্মকাণ্ড আমরা গ্রহণ করেছি, যেমন বনায়ন, আশ্রয়ন, জটকা নিধন, চোরাচালান রোধ সহ প্রাকৃতিক দুর্যোগ এবং জরুরি পরিস্থিতি, অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিশ্ব শান্তি রক্ষায় নৌবাহিনী যে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে, তার জন্য আমি নৌবাহিনীর প্রত্যেকটা সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আমি আশা করি আপনারা উচ্চ কর্মদক্ষতা, শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড বজায় রেখে পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের নৌবাহিনীর মর্যাদাকে আরো সমুন্নত করবেন। প্রধানমন্ত্রী বলেন, 710 কিলোমিটার উপকূলীয় এলাকার প্রায় 3 কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহের জন্য সমুদ্রের উপর নির্ভরশীল। বৈদেশিক বাণিজ্যের 90% বেশি হয় সমুদ্রপথে। প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপথের নিরাপত্তায় সদা সজাগ থাকতে হবে নৌবাহিনীকে। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, চট্টগ্রাম। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে কি পরিমাণ বিস্ফোরক বাংলাদেশি জঙ্গিদের হাতে পৌঁছেছে তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। সীমান্তের যে পথ দিয়ে বিস্ফোরকগুলো আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানেও নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দারা বলছেন, বাংলাদেশের জঙ্গিদের অনেকেই ভারতে আত্মগোপনে থেকে নতুনভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। রিপোর্ট করছেন মুরসালিন বাবলা। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াপাড়া এলাকায় গত 2 অক্টোবর দুপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ঘটনাস্থলে মারা যায় 2 জন। পশ্চিমবঙ্গ সিআইডি পুলিশের দাবি, নিহত 2 ব্যক্তি শাকিল আহমেদ এবং সুভান মণ্ডল বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। ঘটনার পর গ্রেপ্তার করা হয় নিহত 2 জনের স্ত্রী রাজিয়া এবং আলিমাকে। জিজ্ঞাসাবাদে রাজিয়া রাজ্য পুলিশকে জানিয়েছে, গত কয়েক মাসে বিভিন্ন পথ দিয়ে বাংলাদেশের জঙ্গিদের কাছে বিস্ফোরক পাঠানো হয়েছে। এ তথ্যের সূত্র ধরে বাংলাদেশের জঙ্গিরা এই বিস্ফোরকগুলো কোথায় মজুত করেছে তা নিয়ে অনুসন্ধান শুরু করেছে পুলিশ এবং গোয়েন্দারা। নানা দিক থেকেই আমাদের অনুমান ছিল যে ওখানে জঙ্গিরা ভালোভাবেই অবস্থান একটা নিয়েছে এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা বলেছেন তারা আমাদের চিঠি পেয়েছেন এবং তারা তথ্য সংগ্রহ করে আমাদেরকে যতটুকু দেওয়া যায় দিলে, সেই ক্ষেত্রে আমরা হয়তো তথ্য পেলে আমরা বুঝতে পারবো যে এখানে কোন কোন অংশের কারা কারা জড়িত আছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, বড় ধরনের নাশকতা ঘটাতে জঙ্গিরা বিস্ফোরক সংগ্রহ করছে কিনা তাও খতিয়ে দেখছেন তারা। জেএমবি বা অন্য কোনো জঙ্গি সংগঠন কোনো অস্ত্রশস্ত্রগুলো বারুদ কিংবা বিস্ফোরক দ্রব্য এগুলো সংগ্রহ করেছে কিনা, তাদের কোনো নাশকতার পরিকল্পনা আছে কিনা, এই ব্যাপারে আমরা কাজ করছি। আমাদের অভিযান সেটিও কিন্তু চলছে, আমরা চালিয়ে যাচ্ছি। জঙ্গি নেটওয়ার্কের তথ্য জানতে কারাগারে আটক জঙ্গিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের চিন্তা ভাবনা করছে গোয়েন্দারা। মুরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। প্রতিষ্ঠার 70 বছর পর আত্মশুদ্ধির কথা বলেছে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ওয়াশিংটন ডিসিতে সংস্থা দুটির বার্ষিক সভায় 2 প্রধান প্রশ্ন তুলেছেন। কর্মসংস্থান সৃষ্টি করে ধনী গরিবের বৈষম্য কমানো, জীবনমানের উন্নয়নের যে দায়িত্ব ছিল তা কি আদৌ পূরণ হয়েছে? যুক্তরাষ্ট্র থেকে রেজভিনাজের রিপোর্ট। 1945 সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটেন উডসে প্রতিষ্ঠার 2 বছর পর যুদ্ধবিধ্বস্ত ফ্রান্সকে $25 কোটি ঋণ দিয়ে যাত্রা শুরু বিশ্বব্যাংকের।
44 থেকে সদস্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 188-তে। এই সময়ে 700 বিলিয়নের বেশি ঋণ দিয়েছে বিশ্বব্যাংক ও এর সহযোগী সংস্থাগুলো।